ম্যাডাম, আজকে যে ছাপাখানার মালিক কর্মচারী কেউই নেই, কার কাছে দিবেন এ কবিতা? পরিচিত কণ্ঠ শুনে অনুপমা পেছনে ঘুরে তাকালো। বক্ষের এক কোণে লুকিয়ে থাকা ছোট্ট হৃদয়টা কেঁপে উঠল। কোনোভাবেই তাকে এখানে আশা করেনি। খুব করে কথা বলতে মন চাচ্ছে, কিন্তু মস্তিষ্কের নিষেধাজ্ঞায় সাহস করে আর আগালো না। চোখ দুটো বারবার নিজেকে লুকাতে চাচ্ছে। তা ম্যাডাম, আপনি যে লুকিয়ে এখানে আসেন, বাড়ির লোক তা জানে? যদি বলে দেই। অনুপমা অসহায় চোখে এমদাদুলের দিকে তাকালো। মুখ ফুটে বলেই ফেলল, প্লিজ ডাক্তার, বাড়িতে বলবেন না, তাহলে আমি যে বের হতে পারবো না। এমদাদুলের বড়ই হাসি পেল। কপালে পড়ে থাকা চুলগুলোকে কানে গুজে দিতে মন চাইল। তারপর হাত দুটো ধরে বলতে ইচ্ছে হলো, ভয় পাবে না, আমি তো আছি। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর আসলো না। গলাটা একটু ঝেড়ে বলল, তা না হয় নাই বললাম, কিন্তু তার বদলে আমি কি পাবো? অনুপমার ছটপট উত্তর এলো, বলুন আপনি কি চান। আমি যা চাই তা তো আপনার দেওয়ার সাধ্যি নেই ম্যাডাম। একটু অন্যরকম শীতল কণ্ঠই বলল ডাক্তার, কিন্তু তাতেই অনুপমার অন্তরে কাঁপন ধরতে সক্ষম হলো। সে করুণ চোখে এমদাদুলের দিকে তাকালো। ডাক্তারবাবু এমন অসহায় চেহারায় কিছুটা মজা পেল বইকে। আবারও বলে উঠল, এমন যে লুকিয়ে কবিতা দেন, নিজের নাম পরিচয় গোপন করে, তাতে যে কত ছেলের ঘুম হারাম হয় আপনি জানেন? মানে? আর আপনি কি করে জানেন? জানি বলতে পারেন টুকটাক। বিহঙ্গিনীর কবিতাই আমার মুখস্থ। অনুপমার নিজের এতদিনের লুকানো পরিচয় ফাঁস হওয়াতে ভয় পেয়ে গেল। ভীতু ভীতু কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এত কিছু জানেন কি করে ডাক্তার? এমন প্রশান্তিময় কণ্ঠের ডাক শুনে কি আর নিজেকে ঠিক রাখা যায়? উহুম, উহুম। এমদাদুলো মনকে শান্ত করতে কিছুক্ষণ চোখ বুজে থাকলো। আপনি কি জানেন, আপনার মতো এত সুন্দর করে কেউ এখনো ডাকেনি। সেটা জেনে আমি কি করব? সঙ্গে সঙ্গে এমদাদুলের ঘোর কাটে। একটু গলাটা ঝেড়ে বলে, হ্যাঁ তাই তো। আপনি কিভাবে জানলেন বললেন না কিন্তু। গত সপ্তাহে আপনাকে এখানে আসতে দেখেছিলাম। তারপর মনির ভাইকে জিজ্ঞেস করলে পরে বলে, আমি তো তাকে কাউকে বলতে বারবার করে নিষেধ করেছি, তারপরও বলল। আপনি ভুল বলছেন, সে বলতে চায়নি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তারপর বলল। আপনি শুধু আমার কথা জানার জন্য এত কষ্ট করলেন? আপনার জন্য জীবনটাও দিতে পারি। কিছু কি বললেন আপনি? ইস রে, আর একটু আস্তে বলতে পারলি না? আবারও একটু হালকা কেশে বলে, এমা, না না, আপনি ভুল ভাবছেন, আমি কিছু বলিনি। আমি তো বোরখা পরে আসি, আপনি কিভাবে আমাকে চিনলেন? এমদাদুল আগের কথা ভাবতে লাগলো। কয়েকদিন আগে অনুপমাদের গ্রামের এক বাচ্চা মেয়ে ঝিনুককে সে অনুপমার ওপর নজরে পাঠিয়েছিল। এই পিচ্ছি শোনো। আমারে কন? আমি কোনো পিচ্চি না। নাম কি তোমার? ঝিনুক। ও, শামুক। আমি ঝিনুক, কোনো শামুক না। হাসে শামুক খায়, আমার ওইসব কইবেন না কইলাম। আচ্ছা বলবো না। আমার একটা কাজ করে দিতে পারবা? কন কি কাম? তোমাদের চেয়ারম্যানের মেয়ের ওপর নজর রেখে আমাকে তার সব খবর দিতে পারবে? হায় আল্লাহ, এ বেটায় কয় কি? মায় আমারে পিডাইবে, চেয়ারম্যান আমাকেও গ্রাম ছাড়া করবে। তার ওপর অনুবর লগের তনু আর ওর বোন যদি জানে, আমারে মুরগির পিস করবে কাইট্টা। ধুর, কেউ কিছু জানবে না। তুমি যদি কাজটা করো তো প্রতিদিন টাকা পাবে, চিপস চকলেট পাবে। এবার আর সে লোভ সামলাতে পারল না। আইসা, কি করতে হইব কন? এ তো গুড গার্ল। তাহলে শোনো, অনু কোথায় যায় কি করে সব খবর আমাকে দিবে। আইসা, কিন্তু চকলেটের কথা যেন মনে থাকে। এই ডাক্তার এমদাদুল কখনো তার উপকারী বন্ধুকে ভোলে না। তুমি ডাক্তার? আগে কবা না, তাইলে তো তোমার থেকে চিকিৎসা পাওয়া যাইবে। নয়তো গ্রামের হাসপাতালে যেই টাকা নেয়। আচ্ছা, তুমিও কি টাকা নিবা? আরে না, বন্ধুর কাছ থেকে আমি টাকা নেই। তাইলে তো হইলই, কালকে থেকে সব খবর পাবা। আপনি আবার কোথায় হারিয়ে গেলেন ডাক্তার মশাই? আরে না না না, কোথাও না। আপনি তো ডিটেকটিভের মতো প্রশ্ন করছেন ম্যাডাম। অনুপমা একটু ঘাবড়ে গেল। আচ্ছা, মনির ভাই কখন আসবেন জানেন? ওর বউ অসুস্থ, তাই হসপিটালে গিয়েছে। কিন্তু উনি তো বিয়ে করেনি। ইমদাদুল এবার নিজের কথায় নিজে ফেঁসে গেল। ভাইয়ের বউ? ভাইয়ের বউ, একটু ভুল হয়েছে আর কি। আপনি একজন ডাক্তার হয়ে ওদের চিকিৎসা করতে পারলেন না?
নাকি টাকা দেয়নি বলে চিকিৎসা করাননি? এমা কি বলছেন? আমি তো মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে থাকি, কিন্তু ওরা আগেই চলে গিয়েছে। পথে মনিরের সাথে দেখা আমার। আপনি আপনার লেখা আমাকে দিতে পারেন, আমি তাকে দিয়ে দেব। অনুপমা একটু দ্বিধায় পড়ল। এমদাদুলকে দিবে কি দেবে না তা নিয়ে মনে স্থির করতে পারছে না। এমদাদুল বিষয়টা বুঝতে পেরে বলল, আপনি আমার ওপর পূর্ণ বিশ্বাস রাখতে পারেন, আমি হতাশ করব না আপনাকে। অনুপমা ভরসা পেয়ে এমদাদুলকে কাগজখানা দিয়ে দিল। আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন ম্যাডাম, এটা জায়গা মতো পৌঁছে যাবে। অনুপমা মুচকি হেসে পেছন ঘুরে চলে গেল। এমদাদুলকে করে দিয়ে গেল আবারও অস্থির। যতক্ষণ না অনুপমা চোখের আড়াল হলো ততক্ষণ তাকিয়ে থাকলো। আড়াল হতেই কাগজের ভাঁজ খুলে পড়তে লাগলো। জ্যোৎস্না রাতে ভাঙল গান, তোমার ছায়ায় থামল প্রাণ, নীরব তরি দিশা নেই, ভালোবাসা রইল ফাঁকেই, অপর পাতায় লেখা, তোমার ছায়ায় হারালো পথ, বুকে জমে শুধু শূন্যতার ক্ষত, স্বপ্নের চিতা পড়ে যায় চুপে, ভালোবাসা মিশে যায় ধূসর ধূপে। আপনার মনে এত দুঃখ কেন মায়াবতী? এতটা গভীরভাবে কিভাবে লিখেন? ঠাস ঠাস শব্দে এমদাদুলের ঘোর কাটল। ওই এমদাদুল, এখন গো শাটার ওঠা। এমদাদুল অনুপমার ঘরে ভুলেই গেছিল ভেতরে কাউকে বন্ধ করে রেখেছে। দৌড়ে গিয়ে শাটার খুলল। ভেতর থেকে মনির হাঁপাতে হাঁপাতে বের হলো। আর একটু হলেই জানটা বেরিয়ে যেত শালা। অনু গেল সেই কখন হলো, এখনো খোলার নাম নেই। আর কি বলল আমার বউ ভাবি এসব কি? একজনের সুস্থতা তো সহ্য হচ্ছে না, তাই এখন যদি ভাবি অসুস্থ হয় না তো বিনা টাকায় চিকিৎসা করা লাগবে। নে একটু পানি খা, তারপর অভিশাপ দে। তোকে তো আমি পারলে উপরে পাঠাবো, দেখি অনু কি দিল। তোদের চেয়ারম্যানের মেয়েকে বিয়ে না করে আমি ওপরে যাব না রে। এই নে একটু বড় বড় করে ছেপে দিস। শক্ত কম না, তোর বাপ ওর বাপ জাত শত্রু, সে কথা জানিস না বুঝি? ওর থেকে দূরে থাকবি, নয়তো গ্রাম এক রক্তারক্তি দেখবে। আমি ডাক্তার আছি কি করতে, সবাইকে সারিয়ে তুলব? তোর মতো পাগলকে বলে লাভ নেই। বাহিরে গাড়ির হর্নে অনুপমার ঘোর কাটে। পুরনো ডায়েরিটা হাতে নিয়ে একটু ভাবনাতেই পড়েছিল। আজকের দিনটা তার জীবনের সবথেকে ভয়ঙ্কর দিন। জীবনটা পুরো ওলটপালট করে দিয়ে গিয়েছিল। 15 ডিসেম্বর, সে এখন অবধি তারিখটা ভুলতে পারছে না। আজও সেই 20 বছর আগের দিনটাকে ভুলতে পারছে না। তখনকার কথা মনে আসলে তার হাউমাউ করে কান্না আসে, কিন্তু কাঁদতেও পারে না। রাতটাই তার জন্য শ্রেষ্ঠ সময়। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। মামুনির এই কষ্ট কবে শেষ হবে বাবা? এতক্ষণ বোনের করুণ গলাটা আরমান শেখ এক অন্য জগতে চলে গিয়েছিল। প্রতি বছরই এ দিনে রাতটুকু তার বোনের বেদনার সাক্ষী থাকে। বড় ভাই হয়ে বোনের জন্য কিছু করতে পারে না। এ আফসোস এ জীবনে তার ফুরাবে না। যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে আবার তার বোনকে সুখী করা যেত তবে তাই করত, কিন্তু জীবন যেন সেই 20 বছর আগেই পড়ে আছে। জানি না বাবা, এত বিলাসিতার মধ্যেও আমার বোনটা রোজ রোজ গুমড়ে মরে। লোকটা বোনের এই অবস্থা মেনে নিতে পারে না। তার ভরসার একমাত্র জায়গা, একমাত্র ছেলেকে ধরে সে কেঁদে দেয়। আকাশ বাবার মাথায় হাত বুলিয়ে দেয়। সারা বছর তার বাবা তাকে সামলে রাখে, কিন্তু বছরের এ একদিন বাবাকে আকাশকেই সামলাতে হয়। বাবার কাছে তার বোনের চোখের পানি যেমন সহ্য হয় না, তেমনই আকাশের কাছেও অনিমার চোখের পানি সহ্য হয় না। মাঝে মাঝে মনে হয় মাহির অনিমার জন্য বেস্ট, কিন্তু মাঝে মাঝে মাহিরকে তার মেরে ফেলতে মন চায়। অনুপমার কান্না এখনও ভেসে আসছে। আকাশও তার বাবাকে এখনও ধরে আছে। মামুনির জন্যই তারা তাদের চিরচেনা গ্রামকে ছেড়েছে, কিন্তু তাকে সুখী আর করতে পারল না। অনিমা প্রোগ্রাম থেকে এসেই ফ্রেশ হয়ে ঘুম দিয়েছে। মাহিরের সাথে রাগ করে ফোনটাকেও অফ করে রেখেছে। রাত 3টা বাজে, সবাই গভীর ঘুমে তখন। অনুপমারও কান্নার শব্দ থেমে গিয়েছে। না, সে ঘুমিয়ে পড়েনি, জেগেই আছে, কিন্তু তার ঘরে। অনিমার বারান্দায় কিছু পড়ার শব্দ হলো। অনিমার বিরক্তি চোখ মুখে ফুটে উঠল, কিন্তু ঘুমের জন্য আর চোখ খুলল না। কিছুক্ষণ পর কপালে কারো হাতের স্পর্শ পায়, কিন্তু চোখ আর খুলে না। আবারও টের পায় কেউ মাথায় বিলি কেটে দেয়। মুচকি হেসে বলে, মামুনি এত রাতে আমার রুমে কেন? প্লিজ ঘুমিয়ে যাও। তারপর টের পায় কেউ তার গলায় মুখ গুজে ছোট ছোট কামড় দিচ্ছে। এবার বলে, ভূত, প্লিজ চলে যাও ভূত।
আমার ভয় লাগছে। মানুষটি বোধহয় হাসল। অনিমার ঘুম পুরোপুরি ছুটে যায়। পুরুষালী দেহ বুঝে তার চোখ কপালে। ধাক্কা দিয়ে সরাতে চাইলেও সরে না। উফ, এত ধাক্কাধাক্কি করছো কেন? আ- আপনি আপনি কি করে আসছেন? শোন বলছি, আমি কিন্তু চিৎকার করব। মাহির উঠে বসল। প্রথমবার শ্বশুরবাড়িতে আসলাম, কিন্তু বউ তো আতিথেয়তা না করে পরপর করছে। ও হ্যালো, শ্বশুরবাড়ি কবে হলো শুনি? আর আপনার বউই বা কে শুনি? কি তুমি? অবশ্য তুমি চাইলে তোমাকে সতীন উপহার দিতে পারি। মাহির, বেরিয়ে যান আমার রুম থেকে। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এমন দূর দূর করো না শোনা। বেরিয়ে যান বলছি। দরজা খোলা আছে, মাউনি এসে পড়বে। তোমার ফুপি তোমাকে এত ভালোবাসে যে রাতে তোমার ঘরেও আসে। হ্যাঁ আসে, তাতে আপনার কি? কিছুই না, আমার এমন ফুপি নাই, বুঝলে? তাই বললাম। আপনি এই ফাও কথা না বলে বেরিয়ে যান বলছি। কি তখন থেকে বেরিয়ে যান করছো? মাথা টেপে দাও, আমার মাথা ব্যথা করছে, ঘুমাবো আমি এখন। বলেই মাহির আরাম করে শুয়ে পড়ল। আমি কি আপনার দাসী নাকি যে আপনার মাথা ব্যথায় আমি টিপে দেব? মাহির একটানে অনিমাকে তার বুকের ওপর ফেলল, বলল, দাসী কখনো বলবে না জান, তুমি আমার রাজ্যের রানী। ছাড়ুন আমায়, উঠতে দিন। আপনি চলে যান এখান থেকে। উফ, মাথা টেপে দাও, পারবো না। অনেক ব্যথা করছে জান, প্লিজ টেপে দাও। মাহিরের এমন আকুল আবেদনে অনিমার অন্তর নাড়িয়ে দিতে সক্ষম। আস্তে আস্তে মাথার কাছে কাঁপা কাঁপা হাতে মাথায় হাত স্পর্শ করেই আবার সরিয়ে নিল। কি হলো? আমি পারবো না। আপনি এখন এখান থেকে চলে যান প্লিজ। মাহির অনিমার ব্যাপারটা বুঝল, বলল, আজকে যাচ্ছে, কিন্তু একদিন কিন্তু তুমিই চাইবে, বলে দিলাম। কখনো না, আপনি যান, চলে যান বললাম। যাচ্ছে, কালকে যেন সময় মতো ভার্সিটি দেখি। আমি কালকে যাব না, ভালো লাগছে না আমার। তাহলে কালকে তোমাকে না দেখে থাকতে হবে? কোনো ব্যাপার না, আমি নিজে চলে আসবো। না, আমি নিজেই যাব। মাহির বাঁকা হেসে বলল, ওকে মাইজান। অসভ্য লোক একটা। আমার হাত পা সব ব্যথা করে, তারপরেও তার জন্য যেতে হবে? অনিমা আস্তে করে বলল। কিন্তু মাহির তারপরে শুনল না, একটু হেসে বলল, ব্রয়লার মুরগি তো, তাই। মাহির। তারপরে মাহিরের চুল টেনে ধরল শক্ত করে। আহ, আমার ব্যথাটা কমলো। অনিমা সাথে সাথে ছেড়ে দিল। চলে যান এখন। শুধু যান যান যান, যাচ্ছি তো। আমি যখন থাকবো না তখন বুঝবে মজা। আপনি যাবেন? যাচ্ছি। অনিমার সাথে সাথে ছেড়ে দিল। মাহির হেঁটে বারান্দা অবধি গেল, তারপর পেছনে ঘুরে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারল। অনিমাও সাথে সাথে হাতের কাছের বালিশটা ছুঁড়ে মারে। মাহিরের কথা মতো অনিমা তারা রেডি হয়ে ভার্সিটি গেল। সাথে মীরাকেও ফোন করে আসার কথা বলল। একা একা তার ভালো লাগবে না। ভার্সিটিতে ঢুকেই হামসাকে দেখলো বান্ধবীদের সাথে নেকা কান্না করছে। অনিমা সেটা পাত্তা না দিয়ে একটা গাছের আড়ালে গেল। মীরা তাকে এখানেই থাকতে বলেছে। মীরাকে কল দিল সে, বলল আরও 2 মিনিটে আসছে। এসে গেছি, বল কি বলবি? মীরা বসতে বসতে বলল, মাহির আমাকে আজকে এখানে আসতে বলেছে। কি? আবার ওই মাহির? কিছু বললি না কেন তুই? আরো অনেক কিছু হয়েছে। সে কাল রাতে আমার রুমে ঢুকে গিয়েছিল। কি? মীরা একটু জোরেই বলল, আশেপাশে কেউ ছিল না বলে বেঁচে গিয়েছে। আস্তে চিল্লা গাধি, মান সম্মান সব শেষ করবি নাকি তুই? তো তোর রুমে গিয়েছে মানে কি করেছে তোর সাথে? এত বেশি কেন বুঝিস? কিছুই করেনি। আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। উফ, বাঁচলাম। আজকে কেন আসতে বলেছে? আমি কি জানি? আমার প্রতিদিন এত চিন্তা ভালো লাগে না। আজকে শেষ দেখেই ছাড়বো। তুই কি ওনাকে ভালোবাসিস অনি? না, মোটেও না। মীরা মুচকি হেসে বলে। এটা বলতেও চোখে পানি এসে যায়? অনিমা বারবার চোখ পিটপিট করে যেন চোখে পানি না আসে, তারপর বলে, নিজের ভাগ্যের জন্য কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। আসলেই হয়তো আমি কারো ভালোবাসা ডিজার্ভই করি না। মীরা অনিমাকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ। রাগ তোর লাভ। আশেপাশে তাকিয়ে দেখ ওই রাক্ষসটা আসলো কিনা। আচ্ছা, ওই হামসার কি হলো রে? এমন কুমিরের কান্না কেন কাছে? জানি না এসে থেকে কি দেখছে। ও, কালকে কি দেখেছিলাম মাহির ভাইকে ডাকতে, তারপর তাকে জড়িয়ে ধরেছে। আর অনিমার চোখ বড় বড় মীরার দিকে তাকালো। আর কি করেছে বল? তোর কি? তুই তো পছন্দ করিস না তাই না? মাহির ভাইকে যেন জড়িয়ে চুমু খায়, তাতে তোর কি? শাট আপ ইয়ার। মুখে যা আসবে তাই বলে দিবি? যা সত্যি তাই বলেছি। তোর এত রাগে কি আছে? তুই তো পছন্দ করিস না।
কি তখন থেকে বারবার পছন্দ করিস না পছন্দ করিস না করছিস? কিছু না, তুই একটু দেখ না উনি কোথায়। উনি? তোর মাথা হাতারাম, এবার যা। মীরা একটা ভেংচি দিয়ে উঠে দাঁড়ালো। পেছনে ঘুরতে সে স্থির হয়ে আছে, কোনো কথা বলছে না। অনিমা ফোন থেকে চোখ সরিয়ে বিরক্তি নিয়ে বলল। এখনো এখানে কি করছিস তুই? তারপর ওর চোখ বরাবর সামনে তাকাতেই দেখতে পেল হামসা মাহিরকে জড়িয়ে ধরেছে আর কাঁদছে। মাহিরও কিছু বলছে না, কিন্তু হামসাকে ধরছেও না। অনিমার নিঃশ্বাস আটকে আসে। মাহিরকে হামসার এত কাছে দেখে তার চোখ ভরে ওঠে। খুব কষ্ট হচ্ছে। গলাটা কেউ চেপে ধরেছে এটা মনে হলো। সামনে যে আগাবে তার সাহসটুকু নেই। সে তো আসতে চায়নি, মাহির তাকে আসতে বলেছে। এসে এভাবে তাকে ছোট করা, তাকে অপমানিত করার কোনো মানে হয় না। অনিমা উঠে ওদের কাছে চলে যায়। মাহিরকে হামসার থেকে আলাদা করে জোরে মাহিরের গালে এক চড় মারে। উপস্থিত কেউই তা আশা করেনি। মাহিরও অনিমাকে এখানে দেখবে তা স্বপ্নেও ভাবেনি। চড়টা জোরে মারাতে মাহিরের গাল ধরেছিল। বিপরীতে গালে আরও এক চড়ের শব্দ সবার বিস্ময় কাটে। মাহির সামনে তাকায় না। অনিমা চলে যেতে নিলে হামসা ওর সামনে এসে কিছু বলতে যাবে, তার আগেই অনিমা হামসাকে এক ঘা দেয়। এত বড় থাপ্পড় কারো থেকে খায়নি কখনো, তাই সাথে সাথে কান্না করে দিল। অনিমাও বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। এখানে আর এক মুহূর্ত নয়। অনিমার যাওয়ার পর মাহির চোখ তুলে তাকাতেই দেখে মীরা তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয় বোনের এমন দৃষ্টি তার ভেতরটা ক্ষতবিক্ষত করে তোলে। দুই নৌকায় পা দিয়ে চলা যায় না মিস্টার মাহির তালুকদার। মিহি, পুরোটা এক্সপ্লেইন করতে দে আগে। আগেই এত রেগে কেন যাচ্ছিস তোরা? আমার কিছু শোনার দরকার নেই, যা লাগবে তাকে গিয়ে বলুন। মিহি, তখন হামসা বলে। মাহির, এই মেয়ের কথা এত হাইপার হইও না। তুমি খুব ভালো করেই জানো হামসা আপু আমি কে। ওহ, শাট আপ মীরা। আমি তোর সাথে কথা বলছি না। তোর সাথে কথা বলার কোনো প্রয়োজন মনে করছি না। এই, আমার পারমিশন ছাড়া তুমি তালুকদার বাড়ির আশেপাশে যেতে পারবে না। তুই ও বাড়ির সাথে সব সম্পর্ক শেষ করে চলে এসেছিস, এখনো তার অধিকার খাটাচ্ছিস? কেন, আমি কি অধিকার ছেড়েছি নাকি? আমি যদি অধিকার নিয়ে যাই তো তোমাদের টিকেও খুঁজে পাওয়া যাবে না। তুমি আর তোমার ওড়ে এসে জুড়ে বসা মা দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। হামসার রাগে ওকে মাহিরের সামনে কিছু বলতে পারছে না, তাই ন্যাকা কান্না শুরু করে। চোখ পিটপিট করে একটু পানি বাহির করে মাহিরের হাত ধরে বলে। দেখো ও কি বলছে, তুমি কিছু বলবে না মাহির? মীরা সাথে সাথে উত্তর দেয়। যাকে নালিশ দিচ্ছ তারও সাধ্য নেই আমার করার। তারপর হামসার সামনে এসে এক হাত দিয়ে চিকন গলাটাকে শক্ত করে চেপে ধরে বলে। আমার অনি আর আমার ভাইয়ের থেকে নজর সরাও, নয়তো তোমার এমন অবস্থা করব যে তোমার বাবা মাও তোমাকে দেখে চিনতে পারবে না। ও, ভুলে গেছো নিশ্চয়ই তোমার ভাইয়ের কি অবস্থা করেছিলাম আমার দিকে নজর দেওয়ার জন্য। তারপর একটু থেমে আরো শক্ত করে দাঁতে দাঁতে চেপে বলে। 5 বছর বয়সে তোমার ভাইয়ের এক চোখ নষ্ট করে দিয়েছি, আর এখন তো তোমাদের পুরো পরিবারকে মাটির সাথে মেশাতে পারি। তারপর সামনে এগিয়ে হামসার কানের কাছে এসে বলে। আমি তোমার বাবা মায়ের মতো কাঁচা খেলোয়াড় নই যে অপরাধে প্রমাণ রেখে যাব। আমি মীরা তালুকদার। তোমার মা আর আমার শরীরে একই রক্ত বইছে। সে যদি একটা খুন করতে পারে তবে আমি 10টা পারি। এতক্ষণে হামসার জিহ্বা বাহিরে বেরিয়ে এসেছে। মীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হামসার বান্ধবীরাও এতক্ষণ সব দেখছিল, কিন্তু ভয়ে কাছে যায়নি। যদি তাদেরও একই অবস্থা হয় এই ভয়ে। মীরা এবার এক হাঁটু ভেঙে হামসার সামনে বসে বলে। তোমার মতো ছুঁচো মেরে আমি আমার হাতটাকে নোংরা করতে চাই না। যখন রাঘব বোয়ালকে ধরবো তখন তোমাদের মতো পুটিকে এমনিতেও ধরা দিবে। ততদিন নিজেকে শুদ্ধ রাখি, নয়তো দেখা যাবে ঘোর অমঙ্গল হবে। মীরা ঘাড় কাত করে এক বাঁকা হাসি দেয়। হামসা তাতে আরও ভয় পেয়ে যায়। মীরা উঠে দাঁড়িয়ে মাহিরের দিকে এক পলক রাগী চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। হামসা বলে ওঠে। মাহির, ওকে আমি ছাড়বো না। মাম্মামকে বলে ওকে আমি দেখে নেব। তাতে তোর আর তোর মায়ের তালুকদার বাড়ি জুটবে তো। মানে? মানে কিছুই না, আবার অনেক কিছু। মাহির হামসার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে মুখে শীষ বাজাতে বাজাতেই চলে গেল। হামসার রাগে দাঁতে দাঁত চেপে বলল। ছাড়বো না, ছাড়বো না, এদের একটাকেও ছাড়বো না। অনিমাকে আমি বুঝিয়ে দেব আমার থেকে আমার মাহিরকে কেড়ে নেওয়ার ফল।
আর ওই মীরা, ওই পুচকিকে মারতে তো আমার 2 সেকেন্ডও লাগবে না। আর মাহির, তুমি আমাকে এত বড় অপমান করলে। তোমাদের পুরো পরিবারকে যদি আমি আমার পায়ের তলায় না রাখি, তবে আমার নামও হামসা খান না। তার বান্ধবীরা তাকে হাত ধরে উঠাতে চাইলে তাদের থেকে হাত ছাড়িয়ে নিজেই উঠে নেয়। তারপর হন হন করে সেখান থেকে চলে যায়। দূর থেকে এতক্ষণ আকাশ সবই দেখছিল। অনিমার যাওয়ার পর সে এখানে হাঁটতে হাঁটতে উপস্থিত হয়, আর মীরা আর মাহিরের করা প্রতিটা কাজ আর কথাই শুনে নেয়। মনে মনে ভাবতে থাকে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। হামসার জায়গায় আমি থাকলে এতক্ষণ আমার দাফনের লোক জমা হতো। তারপর হামসার দিকে তাকিয়ে বলে, আসল সত্যিটা জানলে তুই আর তোর মা দুজনেই হার্ট অ্যাটাক করে মরবে। অনিমা বাসায় এসে বিছানায় শুয়ে থাকে। মাসুমা বেগম কিছুক্ষণ আগে ডেকে গিয়েছেন, কিন্তু কোনো অনুভূতি ছাড়াই বলে দিল। আমি আসছি। মেয়ের এমন শান্ত পরিবর্তন দেখে একটু ভাবলেন, কিন্তু বেশি আমলে নিলেন না। চলে গেলেন তিনি, কারণ তাকে একমাত্র তার মামুনিই সামলাতে পারে, আর কেউ পারে না। অনিমা কিছুক্ষণ ভেবে তারপর গোসল করে ডাইনিংয়ে চলে যায়। তারপর এমনভাবে সবার সাথে কথা বলে যেন কিছুই হয়নি, কিন্তু মনে মনে ভেবে রেখেছে মাহির আবার তার কাছে এমন উচিত শিক্ষা দিবে যেন আর কখনো তার দিকে ফিরেও তাকায় না। সারাদিন পরিবারের সাথে খুব ভালোভাবেই কাটে অনিমার। দুই মায়ের সাথে মজা, আকাশের সাথে খুনসুটি, সব নিয়ে খুব ভালোই কেটেছে। অনুপমা কয়েকবার অনিমার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করেছে, কিন্তু ততদূর বুঝে উঠতে পারেনি। অনিমা তার আগেই নিজেকে আগের মতো প্রাণবন্ত করে রেখেছে, কিন্তু মনে মনে ঠিকই মাহিরের জন্য অন্য ছক কষে। ডিনারের পর অনিমা ভাবলেশীন হয়ে বিছানায় বসে রইল। বাহিরে শীতের আগমনের বার্তা দিলেও অনিমাকে সে শুতে পারেনি। কিছুক্ষণ পরে একখান শাল গায়ে অনিমার রুমে আসলো অনুপমা। অনিমা তাকে দেখে মুচকি হেসে বলল, কিছু বলবে মামুনি? হ্যাঁ, কিন্তু তুমি কি আমার উত্তর দিবে? অবশ্যই, বলো কি বলবে। তুমি কি কাউকে ভালোবাসো মা? তার থেকে কোনো কষ্ট পেয়েছো? অনিমা মনে মনে ভয় পেলেও ওপর ওপর অবাক হওয়ার মতো তাকায়। অনুপমা এমন রিয়াকশনে কিছুটা ইতস্তত করে। মনে মনে ভাবে, কিছু ভুল করলাম না তো? এমন কিছুই নয় মামুনি, তুমি শুধু শুধুই টেনশন করছো। কাউকে ভালোবাসলে সঠিক মানুষটিকে বেছে নিবে, কেমন মা? ভুল মানুষের জন্য পুরো জীবনটা শেষ হয়ে যাবে। আমি তোমার কথা মাথায় রাখবো। আচ্ছা, তুমি যে কার সাথে দেখা করতে গিয়েছিলে তার কি হলো? ছেলেটা কি বলল? ও এক ঠকবাজ মামুনি, ফ্রেন্ডদের সাথে বাজি ধরে আমার সাথে ভালোবাসার নাটক করেছে ও। অনুপমার মনে মনে খুবই রাগ হলো, কিন্তু অনিমার সামনে প্রকাশ করল না। মুখশ্রী শান্ত রেখে বলল, নাম কি ছেলের? মাহির তালুকদার। সারনেম শুনে অনুপমার বক্ষে এক অজানা কাঁপন ধরল। নিজেকে স্বাভাবিক রাখতে জিহ্বা দিয়ে বারবার ঠোঁট ভেজালো। অনিমাকে বলল, আচ্ছা, আমি এবার যাই। অনিমা মাথা নাড়িয়ে সায় দিল। অনুপমা বের হয়ে মনে মনে বলল, তোমার উপর তালুকদার বংশের কারো কোনো সম্পর্ক রাখতে দেব না আমি, সে যারাই হোক। যদি ওই তালুকদার বা নতুন কেউ হয় তাহলেও আমার মতো জীবন আমি তোমাকে কিছুতেই পেতে দিব না। বলতে বলতে রুমে ঢুকে পড়ল। তারপর দরজা আটকে দিয়ে তাতে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকলো। চোখের কোণ থেকে বেরিয়ে এলো দুফোঁটা জল। হাতের উল্টো পিঠ দিয়ে তা অতি যত্নে মুছে নিল তা। তারপর ধীর পায়ে হেঁটে আলমারি খুলে তাক থেকে একটা সাদা শার্ট খুঁজে বের করলো। তাতে মুখ ডুবিয়ে প্রাণ ভরে তার গন্ধ নিতে থাকলো। ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু শার্টের সাথে মিলিয়ে বিলীন হয়ে যাচ্ছে। অনুপমার হঠাৎ মনে হলো আলমারির সাথে মাথা ঠেকিয়ে কেউ তার দিকে তাকিয়ে হাসছে। মাথাটা তুলতেই মুখটা হাসিতে ছেয়ে গেল। সহাস্যে বলল, আপনি এসেছেন ডাক্তার, এবার আমায় নিয়ে যাবেন তো, নাকি আবারও ফাঁকি দিবেন? মানবটি হেসেই উত্তর দিল, না গো অনু, এবারও তোমাকে নেওয়া হবে না, আবারও ফিরে যেতে হবে। ক্ষমা করো, আর কখনো আসবো না। কথাটা বলতেই খুশি মুখটা অন্ধকারে নেমে এলো। অনুপমা ব্যতিব্যস্ত হয়ে বলল, কেন কেন? আমি আবার কি দোষ করলাম ডাক্তার মশাই? কিন্তু এমদাদুল তার কথাটুকু শুনল না। কেমন যেন মিলিয়ে গেল। অনুপমা তাকে ধরার জন্য দ্রুত হাঁটা ধরে, কিন্তু তার আগেই সে মিলিয়ে যায়। অনুপমা এক বুক আশা নিয়ে আবারও অপেক্ষার প্রহর গোনে। গভীর রাত, দূর থেকে পথ কুকুরের ডাক ভেসে আসছে। শীতটা একটু বেড়েছে। সবাই এখন নিজেকে সোয়েটার আর কম্বলে মুড়িয়ে রেখেছে। অনিমা আজকে বারান্দার দরজা খুলে রেখেছে, জানে আজকেও মাহির আসবে, আর আজকে তার সাথে একটা কিছু হয়ে যাবে।
হয়তো সব কিছু শেষ, নয়তো শুরু। অনিমা কম্বল মুড়ি দিয়ে রেখে আরামে ফোন টিপছে আর মাহিরের জন্য অপেক্ষা করছে। রাত 1টা বাজে, কিন্তু মাহিরের আসার নাম নেই। তারপর আস্তে আস্তে ঘুমিয়ে যায়। রাত হয়তো 3টা। কপালে ঠান্ডা আঙ্গুলের স্পর্শে ঘুম ছুটে গেল তার। বুঝতে পারলো কার কাজ, বলে ফেলল। চোরের মতো অন্যের বাসায় আসার মানেটা কি? মাহির হকচকিয়ে গেল। সে অনিমার এ কথা কোনোভাবেই আশা করেনি। তুমি জেগে আছো? ঘুমোতে আর দিলেন কই? শোয়া থেকে উঠে বসল। আমি আপনাকে সহ্য করতে পারি না, আপনি কেন বোঝেন না? সত্যি তো? হ্যাঁ। মাহির অনিমার এক হাত তার বুকের বাপাশে রেখে বলে। এবার বলো। অনিমার এবার হাতটা সরিয়ে দিয়ে ধাক্কা দিয়ে গালে এক থাপ্পড় দেয়। মাহির মুচকি হাসে। সত্যিটা বলতে বলেছে, মারতে বলেনি। আপনার সাথে আমার কথা বলার কোনো মুড নেই, চলে যান আপনি এখান থেকে। একটা অবিবাহিত মেয়ের রুমে কোনো ছেলের আসাটা ঠিক না। তাহলে তোমাকে বিবাহিত করে দেয়? সেটা আমার বাবা মাকেই বুঝে নিতে দিন। তাহলে তুমি আমার অবিবাহিত বউ। অনিমা এবার দাঁতে দাঁত চেপে বলে। আপনি বেরিয়ে যান মাহির, নয়তো চিৎকার করবো আমি। চিৎকার করলে কি হবে জানো? আশেপাশের লোকজন চলে আসবে, আর তোমার বাবা মান সম্মানের ভয়ে আমাদের বিয়ে দিয়ে দেবে। আপনাকে অনুরোধ করে জানানো যাচ্ছে যে আমাদের বাড়ির চারপাশে বাউন্ডারি দেয়া। আপনাকে মেরে ফেললেও কেউ টের পাবে না। আর তোমাকে বিয়ে করলেও কেউ টের পাবে না। এবার বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ভাইয়া বা বাবা আসলে কি হবে বুঝতে পারছেন? ভাইয়া মেরে ফেলবে আপনাকে। মাহির বিড়বিড় করে বলে। তোমার ভাই এখন নিজের সংসার সামলাচ্ছে। কিছু বললেন আপনি? না। আচ্ছা। শুধু আচ্ছা কি, শ্বশুর বাড়ি আসলাম, কিছু তো খেতে দেবে। আমার মায়ের খুন্তির বাড়ি খেতে দিলে হবে। ছি, তোমরা আতিথেয়তা জানো না। হ্যাঁ জানি না। এবার আপনি বেরিয়ে যান। যাব না। তারপর বিছানায় শুয়ে পড়ে। উঠুন বলছি, অভদ্র পুরুষ। যান আপনার হামসার কাছে। তাকে গিয়ে জড়িয়ে ধরেছিলেন না আপনি? শেষেরটুকু কাপা স্বরেই বলল। মাহির এবার উঠে বিছানা থেকে নেমে পাশে দাঁড়ালো। তারপর অনিমাকে তার দিকে ঘুরিয়ে অনিমার সামনে হাঁটু ভেঙে বসে 2 হাত তার হাতের মুঠোয় নিয়ে বলল। সামনে অনেক বড় বিপদ আমাদের জন্য, জান। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি আছি তো, একটু ভরসা রাখো, নিরাশ করবো না। আমি আপনার সাথে কোনো সম্পর্কে বা কোনো যোগাযোগই রাখতে চাই না, প্লিজ লিভ মি। মাহির উঠে একটা চড় দিল। অনিমার নিঃশব্দে গালে হাত ধরে পড়েছে, কাঁদছে। মাহির অনিমাকে তার দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলে। দুনিয়ায় যাই হয়ে যাক, তুই আমারই থাকবি, বুঝেছিস? আমার থেকে মুক্তি কখনো পাবি না। কেউ কেড়ে নিতে আসলেও তার অস্তিত্ব শেষ করে দেবো আমি। সম্পর্ক নাই রাখিস, একেবারে হালাল করে নেব আমি। কিন্তু যোগাযোগ বন্ধ করলে এমন অবস্থা করব, ভাবতেও পারবি না। অনিমা কান্না করতে করতে বলল। ভাই ব্যথা লাগছে আমার। লাগুক, আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যেও না জান, এর ফল ভালো হবে না। তোমায় মাড়িয়ে কাটিয়ে সেসব আমি করব, অন্য কেউ তোমাকে ছুঁতেও পারবে না। তাই সব সহ্য করে নাও। আপনি তো সাইকো। অনিমার কান্নার বেগ বাড়তে লাগলো। মাহির তাকে ছেড়ে চোখের কোণের পানিটুকু শুষে নিল। তারপর জড়িয়ে ধরে বলল। এই চোখের পানি আমি ছাড়া যেন কেউ না দেখে যান, সে তোমার যতই কাছের মানুষ হোক। তারপর আলতো হাতে অনিমার মাথাকে চুলের সাথে চেপে ধরে। এখন আসে যান। আর কখনো আসবেন না। অনিমার ভাঙ্গা গলা শুনে মাহিরের বড্ড হাসি পেল। আচ্ছা। তারপর চলে গেল। অনিমাও তার যাওয়ার দিকে তাকিয়ে চোখের জল ফেলল। এর শেষ কোথায় তা সে নিজেও জানে না, শুধু বুঝতে পারল তার আড়ালে কিছু একটা হচ্ছে। তুমি কবে ফিরবে চাচ্চু? এই আর কিছুদিন বাবা, তারপরেই ফিরবো। এরপর তোমার বিয়ে খেয়ে আবার চলে আসবো। তুমি না হয় বোঝো আমি বড় হয়েছি, আমার বাবা মা এসব মনেও করে না। কথাটা শুনেই ওপাশের লোকটা হাসল, আবার বলল। তাই তো আমি এই দায়িত্ব নিলাম। তাহলে তুমি দায়িত্ব নিয়ে তোমার বিয়েটা করলে না কেন? লোকটা ঠোঁট দুটো চওড়া করে আবারও এক হাসি দিল, বলে ফেলল। আমাকে কেউ বিয়েই করেনি। যুবকটি এবার রেগে বলল। মিথ্যা কথা বলো না, তুমি নিজেই বিয়ে করনি। লোকটা এবার হেসে জবাব দিল। আমাকে কেউ বিয়েই করেনি। অপর পাশের যুবকটি বুঝল এ লোকের সাথে সে কথাই পারবে না, তাই নিজের হারকেই আপন করে নিল। কানাডার বিলাসবহুল ফ্ল্যাটে এক লোক তার আদরের ভাতিজার সাথে নিজের কথোপকথন শুরু করল। বয়স 48-এর কোঠায়, কিন্তু নিজের ফিটনেস ধরে রাখতে তার বহু কষ্ট হয়। নিজেকে সে সেই 35 বছরেই আটকে রেখেছে, কিন্তু এত বিলাসিতার মাঝেও তার নিজেকে বলতে কিছুই নেই।
না হলো একটা বউ, আর না হলো একটা সংসার। ছেলে মেয়ে তো অনেক পরের কথা। এই ভাতিজি ভাতিজাই তার আপন মানুষ। ভাইয়ের সাথে কোনো কালেই তার জোরালো সম্পর্ক ছিল না। ছোট ভাইটা তার পাপের বোঝা বইতে না পেরে মারা গেল। কন্যাকে করে দিল এতিম। স্ত্রী তার প্রতি বিয়োগ যন্ত্রণায় পৃথিবীর মায়া ত্যাগ করল। লোকটা মনে করে তা সবার জীবনে এ দশার জন্য একমাত্র সেই দায়ী। নতুবা সে হতো না ভাইহারা, বাড়ির ছোট বউটা হতো না স্বামীহারা, আর না ভাইয়ের কন্যা সন্তান হতো পিতামাতাহারা। তাই বিদেশে থেকেই জীবন পার করলেন। কিন্তু এবার ভাতিজার জেদে হেরে দেশের মাটির ধুলো পায়ে মাখতেই হচ্ছে যে। না, ও গ্রামে আর ফেরা হবে না। সে জীবন অনেক আগেই পেরিয়ে গিয়েছে, আর ফিরেও তাকায়নি ওদিকে। একাকিত্বকে তার আপন সঙ্গী বানিয়েছে। তাই বলে বিপথে বা অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠতা করেনি। কোনো একজনকে কথা দিয়েছিল এ কাজ সে করবে না। যদি আবারও দেখা হবে কি উত্তর দেবে সে? বহুদিন অপেক্ষারত নারীর যে মন ভেঙে যাবে। এ পাপ এ জীবনে আর করতে চায় না। এত অল্প পরিসরের জীবনে আর কত পাপের বোঝা কাঁধে টানবেন? তাই তো সব ছেড়ে এ ভিনদেশে পাড়ি জমালেন। পেছনে পড়ে রইল 18-20 বছরের জীবন। সে এদিকে ফিরে তাকালে ভবিষ্যৎ তাকে বলে, অমুখও আর ফিরো না, দীর্ঘশ্বাস ছাড়া কিছুই পাবে না। তাই আর ফেরা হয়নি অতীতে। কিন্তু অতীত যে পিছু ছাড়ে না, ঘুরে ফিরে ভবিষ্যতে সে হারা দিবেই। সে কথা ভবিষ্যৎ তাকে বলে দেয়নি। জীবনের 48টা বসন্ত পার করলো একা একা। বাকি জীবনটাও কোনোভাবে পার হয়ে যাবে। তাই বলে একবারও মনে হয়নি মৃত্যুর পর এদেশে খাটিয়া ধরে কবর অবধি নিয়ে যাওয়ারও আপনজন নেই। বারবার স্মরণে রেখে ওপরওয়ালা তার এ কাজ সম্পূর্ণের জন্য কাউকে না কাউকেই পাঠাবে। ভাতিজার সাথে খুনসুটি শেষ করার পর মুঠোফোন কেটে পাশে রাখল। মানি ব্যাগটা বের করে তার ভাঁজ খুলে এক প্রশস্ত হাসি দিল। কিন্তু অন্তরে ব্যথা ঠিকই ধরা দিল। এক যুবতী মেয়ের ছবির সাথে সে গত 20 বছর কাটিয়েছে। আগামী বছরগুলোও কাটাতে পারবে অনায়াসে। কিন্তু তার অবুঝ ভাইপো তো তা বোঝে না। চোখের কোণে জলটুকু মুছে আঙ্গুল দিয়ে ছবিটাকে স্পর্শ করল। 20 বছরের চোখের পানি সে একবারের জন্য বাহিরে আসতে দেয়নি, আর কখনো তা দেখবেও না। আজও তার মনে পড়ে তার প্রেয়সীর বলা সেই কথা। আমায় ভুলে যাবে না তো? প্রত্যুত্তরে সে বলেছিল, ছেলেদের ভালোবাসা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই মেয়ে। যুবতীও মুচকি হেসে সায় জানিয়েছিল। আবারও ছবিটাকে ছুঁয়ে দিয়ে বলে, ভালো থেকো, আমার হয়েও না হওয়া ভালোবাসা। ভার্সিটিতে এসেই আকাশ সবার প্রথমে এক থাপ্পড় খাবে তা সে কল্পনাও করেনি। আর একবারও যদি আমাকে কল দিয়ে ডিস্টার্ব করেছেন তবে আপনাকে পুলিশে দেব। আকাশও দাঁতে দাঁত চেপে বলল, তোমার ওই পুলিশ আমি নিজের পকেটে নিয়ে ঘুরি। বাবার পাওয়ার ছাড়া তো এক পাও নড়তে পারেন না। পাটাও যেহেতু আমার, সেহেতু আমি নিজেও চলতে পারবো। বাই দ্য ওয়ে, তুমি আমাকে চর মারলে কেন? আমাকে ডিস্টার্ব করার জন্য। তোমাদের দুই বান্ধবীর একটা ট্রেন চালু হয়েছে তাই না? কিছু হলেই ঠাস ঠাস থাপ্পড়। অন্যায় করলে এর বেশিও দিতে পারি। যাই হোক, আজকে থেকে প্রতিদিন একবার করে ফোন দেব। অবশ্যই 1 ঘন্টা করে কথা বলতে হবে। আর না বললে তোমার হোস্টেলের সামনে আসবো। তখন কি হবে ভেবেছো তো? আপনি আসলে একটা অসহ্য লোক। তারপর আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে ক্লাসে চলে যায়। আকাশ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পাগলি একটা। মামুনি, আমার পিঙ্ক ড্রেস কোথায়? পুড়িয়ে দিয়েছি। মায়ের কথা শুনে অনিমা পিছনে তাকিয়ে মুখ গোমড়া করে রাখে। মাসুমা বেগম হাতের জামাটা বিছানার উপর রেখে বলে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখিস, কোথায় কি থাকে কোনো খবর আছে তোর? অনিমা মায়ের রাগী মুড দেখে মিনমিন করে বলে, মামুনি তো সব গুছিয়ে রাখে। তাতে কি, তোর বয়স হয়েছে না? নিজের কাজ নিজে করতে পারিস না? 2 দিন পর যে বিয়ে দিতে হবে, তখন কি তোর সাথে আলাদা সার্ভেন্ট পাঠাবো নাকি? আমি বিয়ে করব না। আহা, কত শখের কথা। এখন থেকে নিজের কাজ নিজে করবে। তোমার মামুনির বয়স হয়েছে, নিজে করতে না পারলে বিয়ে দিয়ে দেব। শুধু বিয়ে বিয়ে কেন করো? আমার চিন্তা তুমি বুঝবে না। যাও এবার ভার্সিটি। এবারও পরীক্ষায় টপ না করলে সত্যি সত্যি বিয়ে দিয়ে দিব। মীরা এবার টপ না হলে প্রচুর কষ্ট পাবে। দুজনেই চেষ্টা করবে, যার চেষ্টা বেশি থাকবে সেই পারবে। এত বকো না ভাবি, আমার সোনা বাচ্চা অনি। সবার থেকে উপরে থাকবে ও। নে তো মা, মিষ্টি খা, আমি বানিয়েছি। কেমন হয়েছে বলবি কিন্তু।
তোমার লাইফ পেয়ে পেয়ে ও কিন্তু বিগড়ে যাচ্ছে অনু। অনুপমা অনিমার মুখে মিষ্টি দিয়ে বলে। আমার বাচ্চাটার কিছু হবে না ভাবি। মাসুমা বেগম বুঝলেন এদেরকে বুঝিয়ে লাভ নেই, তাই তিনি চলে গেলেন। অনিমা এসে অনুপমার হাত ধরে বলল, মামুনি একটা কথা বলি। এত ফর্মালিটির কি আছে শুনি? যা বলার বলে ফেলো। তোমার আর আমার চেহারা এক কেন, কিন্তু চোখটা আবার ভিন্ন। অনুপমা একটু আতকে উঠে বলল, আরে এসব বংশগত, বাদ দাও তো। তুমি তো নার্ভাস কেন হচ্ছ? আর মেয়েরাও জানতে চেয়েছিল। তারপর থেকে আমিও বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবলাম। চোখের রং তো আমাদের পরিবারের কারোর সাথেই মিলছে না। এমন হয়ে যায় মাঝে মাঝে, তুমি এত ভেবো না তো। এটা তো বাবা মায়ের থেকে আসে মামুনি, কিন্তু আমার বাবা মায়ের তো এমন চোখের রং নয়। অনুপমা কি বলবে বুঝতে পারছে না, কথা কাটানোর জন্য বলল, এত চিন্তা করে লাভ নেই তোমার। আজকে তুমি কি খাবে বলো? চিলি চিকেন আর ফ্রাইড রাইস করে দিই? অনিমা খুশিতে জড়িয়ে ধরে বলে। জমে যাবে পুরো। তাহলে মিরুকেও আসতে বলি আজকে, হ্যাঁ? মীরার নাম শুনে অনুপমার খুব একটা খুশি বলে মনে হলো না। এই মেয়েটা বড্ড প্রশ্ন করে, কেমন তাকিয়ে থাকে, যেন বহুদিনের জানাশোনা। কিন্তু অনিমার মুখের ওপর তো বলতে পারছে না, একটু হাসি দিয়ে বলে, বলো তাহলে। অনিমা খুশি মনে ফোন নিয়ে বারান্দায় চলে গেল। অনুপমা সেদিকে তাকিয়ে তারপর নিজের ঘরে দ্রুত চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। ওই চোখগুলো আমি ভুলি কি করে? এমন চোখ কি এত সহজে ভোলা যায়? চোখ বন্ধ করে আবারও বলে, আপনি আসবেন না ডাক্তার মশাই? আর কত অপেক্ষা করাবেন? আপনার জন্য ঘর ছাড়লাম, পরিবার ছাড়লাম, জন্মভূমি সেই গ্রামকে ছাড়লাম, তারপরও আপনাকে পেলাম না। আবারও কিছুক্ষণ থেমে বলে, ভালোবাসায় যে এত জ্বালা তা আগে কেন বুঝলাম না? সব হারিয়ে নিঃস্ব হয়ে তা আবিষ্কার করলাম। স্ত্রী ও সন্তান নিয়ে বড্ড সুখী আছেন, কিন্তু আপনার বিরহে যে একজন দিন দিন বড্ড বেহায়া হয়ে উঠেছে, সে সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? আপনার এত সুখে যে আমার হিংসে হচ্ছে। আসবেন না আপনি? আর কত অপেক্ষা করাবেন? কথা দিচ্ছি, আপনাদের সংসারে ভাগ বসাতে যাব না। সে ক্ষমতা আমার নেই। শুধু দূর থেকে আপনার সুখের সংসার দেখব। ভাববেন না অভিশাপ দেব। ও কাজ অত বছরেও যখন হয়নি, আজও হবে না। অনুপমা, একটু শুনে যাও না। যাচ্ছি ভাবি। দরজা খুলে অনুপমা তড়িঘড়ি করে চলে গেল। শোন না, আজকে আমরা দুপুরে রেস্টুরেন্টে খাবো। অনিমার কথা শুনে মীরা কিছুটা ভাবনায় পড়ে গেল। মাসের শেষের দিকে টিউশনের টাকাটা এখনও পায়নি। যতটুকু আছে তা বাকি কটা দিন চলে যাবে, কিন্তু অনিমার মুখের ওপর নাও বলতে পারছে না। তারপর ভাবলো টাকা লাগলে তাহিয়ার থেকে চেয়ে নিবে, কিন্তু অনিমাকে কষ্ট দিবে না। অনেক আশা নিয়ে তার কাছে বলল সে, সেটা আমার উপরেই ছেড়ে দে। আমি কোনো খাস জায়গায় তোকে নিয়ে যাব। মীরা মনে মনে ভাবল, তাহলে তো কোনো 5 স্টারেই নিয়ে যাবে, কিন্তু আমার কি টাকায় হবে? তাহলে আমি দুপুরে টিউশনিটা শেষ করে আসি। ওকে, আমি তোকে নিতে চলে আসব। আচ্ছা। কোথায় যাবে তোমরা দুজন? মাহিরের কণ্ঠ পেতেই দুজনে পেছনে তাকালো। অনিমা বিরক্ত হয়ে বলল, রেস্টুরেন্টে খেতে যাবো আমরা, আপনি যাবেন? সারাদিনও তো শুধু খাও, খেয়ে খেয়ে দিন দিন হাতি, সে খেয়াল আছে? অনিমার চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবতেও পারেনি মাহির এমন কিছু বলবে। রাগে মাহিরের দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। মীরা এবার মাহিরের সামনে গিয়ে বলে, ওকে আবারও রাগিয়ে দিলে কেন? তুমি সবসময় ওর সাথে এমন করো। চাচ্ছু বিরতি ফিরছে মেহে। মীরা চমকে তাকালো। এ কথা সে ভাবতেও পারেনি। সে জানতো তার চাচ্চু আর কখনো দেশে ফিরবে না, তাহলে কেন ফিরছে? সে বলেছিল কখনো ফিরবে না, তাহলে কেন আসবে? কেন, তুই খুশি হোস না? আমার খুশি আর অখুশিতে কার কি এসে যায়? বাদ দাও, কেন আসবে বলো? আমার বিয়ে খেতে। মীরার চোখ ছানা বড়া হয়ে গেল। কি? তুমি বিয়ে করছো? তুমি আমার অনেকে ঠকাচ্ছ কেন? আমি বলে দেবো ওকে সবটা। আচ্ছা দেখ সে বিশ্বাস করে কিনা। তারপর শীষ বাজিয়ে স্থান ত্যাগ করলো। মীরা শক্ত করে চুল খামছে বলে, আমার অনির সাথে উল্টোপাল্টা কিছু করলে আমি তোমার জান নিয়ে নিব ভাইয়া। পৃথিবীতে আপন বলতে একমাত্র অনি ছাড়া কেউ নেই। সে ভালো থাকাটুকু তোমরা কেড়ে নিতে চাচ্ছ, আমি তোমাদের দেখে নেব। চমকিবে ফাগুনেরও পবনে, পশিবে আকাশ বিনা শ্রবণে। চমকিবে ফাগুনেরও পচনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বৃহডরে বাঁধিব।
আমাকে এত মিস করে তা তো আমার জানা ছিল না। চেনা পরিচিত কণ্ঠ। অনুপমা পেছনে না ঘুরেই তাকে চিনতে পারল। তারপর বলল, আপনি কি আমাকে ফলো করছেন ডাক্তার? আপনাকে ফলো কেন করব? আমি তো হাঁটছিলাম, আপনি সামনে পড়লেন। বাই দ্য ওয়ে, এত সকালে হেঁটে হেঁটে গান গেয়ে কাকে শোনাতে চাচ্ছেন ম্যাডাম? অনুপমা মুচকি হেসে বলল, কাউকে না, শুধু মনের শান্তির জন্য। বাসায় জানে আপনি এত সকালে বাসার বাহিরে? তারা জানে আমি সকালে হাঁটি। ও ভালো উদ্যোগ, চলুন একসাথে হাঁটি। অবশ্যই। তারপর দুজনে একসাথে হাঁটতে থাকলো। আপনার তো এখানে আসা নিষেধ ডাক্তার, তাহলে কেন আসেন? আসি আমি মনের শান্তির জন্য। এই গ্রামে এমন কি আছে ডাক্তার, যার জন্য আপনার মনের শান্তি? সে এক অমূল্য রত্ন, এ গায়ের মানুষ তা জানে না। অনুপমা মুচকি হেসে বলল, আমিও শুনি সে রত্ন কি, যার জন্য আপনার হৃদয় এতটা আকুল। বললে যে বিশ্বাস করবেন না। আগে বলেই দেখুন। যদি বলি তা আপনি? অনুপমার পা থমকে গেল। এমনটা হবে সে তা জানতো না, কিন্তু এও জানে এ প্রণয়ের উপসংহার হবে শুধু বিচ্ছেদ। এমদাদুলের চোখে চোখ রেখে অনেক কিছুই বলতে চাইল, কিন্তু কী বা বলবে, তাই নিঃশব্দে চলে যেতে চাইল। আপনি কি আমাকে সত্যি ফিরিয়ে দিলেন ম্যাডাম? আপনি আর কখনো আমার সামনে আসবেন না ডাক্তার মশাই। এমদাদুল অস্থির চিত্তে প্রশ্নের বাণ ছুঁড়ে মারল। কেন কেন? আমি কেন এ কাজ করব? আপনাকে একদিন না দেখলে, কথা না বললে যে আমার দিনটা ভালো যায় না। অনুপমা কিছু না বলে তাড়াতাড়ি চলে গেল। এমদাদুল মনটা খারাপ হয়ে গেল। অনুপমার সাথে সময় কাটানো তার আর হলো না। অনুপমা কোনো মতে নিজের কান্না আটকে রাখলো। এমদাদুলকে ফিরিয়ে দেওয়ার মতো দুঃসাহস সে করেছে। শরীর কেন যেন চলছে না, মন চাচ্ছে তার কাছে ছুটে যাক, গিয়ে বলুক, ডাক্তারমশাই আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবেন। কিন্তু বলবে যে সে সাহসটুকুও নাই তার। গভীর রাতে ঘুম ভাঙার পরে অনুপমার পুরনো স্মৃতি হানা দিল। নিজেকে কিছুতেই থামাতে পারছে না কান্না থেকে। যদি আপনাকে নিয়ে পালিয়ে যেতাম, তাহলে এত বছর এতটা কষ্ট পেতাম না ডাক্তার। আপনাকে কখনো ক্ষমা করব না। এত বছর কষ্ট পেলাম, কিন্তু আপনাকে পেলাম না। কেন আমার একটু সুখ হলো না, একটু সংসার হলো না? সব দোষ আপনার, আপনি এর জন্য দায়ী। যাব না ফিরে আপনার কাছে, আর আসতেও হবে না আপনার। আই হেট ইউ। অনুপমার কান্না থামার নাম নেই। তার ভাবনা এত রাতে কেউ শুনবে না, কিন্তু দরজার ওপাশ থেকে যে অনিমা শুনে নিল তা জানে না। মনির কান্নায় তারও কান্না আসে, মাঝে মাঝেই এমন শোনে, কিন্তু তার কারণ এখনও জানে না। ভাবলো বাবাকে জিজ্ঞেস করবে, তারপর সেখান থেকে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবার কাছে গেল। মেয়েকে দেখে আরমান শেখের মুখে এক অমায়িক হাসি দেখা দিল। আম্মাজান, কেমন আছো বাবা? আমার আম্মাকে দেখে মনটা খুশি হয়ে গেল। বাবা, আমায় একটা কথা বলবেন? আমার আম্মার কি লাগবে বলেন? কিছু লাগবে না বাবা, শুধু একটা কথা বলবেন। আচ্ছা বলুন, আপনার কি লাগবে? মামুনির এত কষ্ট কেন বাবা? কার জন্য এত কাঁদে? আরমান শেখ মেয়ের কথায় একটু ঘাবড়ে গেল, নিজেকে একটু সামলে বললেন, এসব কথা এখন থাক আম্মা, তুমি আমার কাছে বসো। আমার জানা দরকার বাবা। মামুনি কান্না আমার সহ্য হয় না, সহ্য করতে পারি না। রাতে বলি মা। ওকে। অনিমা মন খারাপ করে চলে গেল। বুঝলো তার বাবা এখন কিছুই বলবে না। মন খারাপ করে রুমে চলে যায়। কোনোভাবে বুঝতে পারছে না কি করবে, কিন্তু তার যে মামুনির কান্না সহ্য হওয়ার নয়। কিছু একটা ভেবে মাহিরকে কল দিল। কি ব্যাপার, সূর্য আজ কোন দিক থেকে উঠলো? তুমি আমাকে কল করলে? আমায় একটু সাহায্য করবেন মাহির? অনিমার এ অসহায় কণ্ঠ মাহিরকে নাড়িয়ে দিল। অনি, কি হয়েছে জান? বলো না, করবেন সাহায্য? হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বলো। আচ্ছা চলো, আমরা দেখা করি। রিভার ভিউতে চলে এসো। ওকে। 5 মিনিট ধরে বসে আছে মাহির রেস্টুরেন্টে। অনিমা এখনও পৌঁছায়নি। একটু পরেই অনিমার দেওয়া দেখা পাওয়া গেল। অনিমাকে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা চিন্তিত। কেমন আছেন? ভালো, তুমি? এই তো। বলো, কি বলবে? আমাকে একটু বুদ্ধি দিন না। কিসের বুদ্ধি, খুলে বলো না। অনিমা এবার মাহিরের হাত ধরে বলে, মামুনির এত কষ্ট কেন মাহির? শুধু কাঁদে, কার জন্য কাঁদে, কিসের জন্য কাঁদে? কিচ্ছু জানি না আমি। একটু সবকিছু বের করতে সাহায্য করুন না আমায়। রিল্যাক্স, আস্তে আস্তে বলো তুমি। আসলে মামুনি আর আমার চেহারা এক, কিন্তু কেন এক? আমার তো আমার বাবা মায়ের মতো হওয়ার কথা ছিল, তাই না? ভাবলাম আমার বাবার বোন, তার জন্য।
কিন্তু আমার চোখের কালার দেখুন আপনি, এটা আমার ফ্যামিলির কারও নেই। তারপর কিছু কিছু ক্ষেত্রে আমার অনেক স্বভাব আমার ফ্যামিলির কারও নেই। এমন কেন? আর মীরাই আমায় এসব প্রথম বলল। তারপর আমিও ভাবলাম, মাহির এখন মীরার ওপর মেজাজ গরম হচ্ছে। ওকে এত গোয়েন্দাগিরি কে করতে বলেছে? জান, এসব কিছুই না। তুমি তো টেনশন করো না, আমার কথা ভাবো তুমি। মাহির একটু হাসি দিয়ে বলল। অনিমা এবার পুরো বিরক্ত হলো। আসলে আমার বোঝা উচিত ছিল আপনি কখনো কোনো কিছুতে সিরিয়াস হন না। আসি এবার। মাহির তাড়াহুড়ো করে তাকে আটকালো। এত হাইপার হচ্ছেন কেন ম্যাডাম? একটু বসুন, কফি খান। আপনার প্রিয় পেস্ট্রি অর্ডার দিলাম। আপনার পেস্ট্রি আপনিই খান। আর আজকের পর আমার সামনেও আসবেন না আপনি। দ্রুত অনিমা বেরিয়ে গেল। এখানে আসাটাই তার উচিত হয়নি। রাগে তার চোখে পানি এসে গেল। মনে মনে বলল, আপনি যে একটা ঠকবাজ, আমি কেন বারবার ভুলে যাই? আমার দ্বারা এত বড় ভুল কেন হয় বারবার? অনিমার এবার রাগে হাত পা কাঁপছে। অনিমা যাওয়ার পর মাহির হাঁপ ছেড়ে বাঁচল। এবার রাগে মীরাকে কল দিল। তোকে এত ভাবতে কে বলেছে? কাকে কার মতো দেখায়, কার চোখ কেমন, এত গোয়েন্দাগিরি তোকে কে করতে বলেছে? আবার এমন কিছু শুনলে তোর খবর আছে। বলেই ফোন কেটে দিল। মীরা আগামাথা কিছুই বুঝল না, ভেংসি কেটে ফোন রেখে দিল। অনিমাদের বাড়িতে রান্নার ধুম লেগেছে। পুরো বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে অনিমার চোখ কপালে, এ কি হচ্ছে বাড়িতে? মাসুমা বেগম অনিমাকে দেখে ঝাড়ি দিয়ে রুমে পাঠালো ফ্রেশ হতে। তারপর একটা শাড়ি দিয়ে বলল, এটা পরে আয়। কেন? লাগবে, আজকে মেহমান আসবে। তাতে শাড়ি কেন পরতে হবে? বুঝবি না তুই। তারপর সুন্দর করে অনিমাকে শাড়ি পরিয়ে দিল। অনিমার মন কেমন যেন করছে। ভাবলো খারাপ কিছু নিশ্চয়ই হবে। মনটা কেন যেন অস্থির হয়ে আছে। অনিমামা, রেডি হয়েছিস? হ্যাঁ মামুনি। বাহ, আমার মাটাকে কত সুন্দর লাগছে। আমাকে এমন সং সাজানোর মানেটা কি মামুনি? ও মা, এ কেমন কথা মা? আজকে তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে সোনা। কি? অনিমা দুপা পিছিয়ে গেল। কেমন কেমন লাগছে সবকিছু। দম বন্ধ হয়ে আসছে, চোখে পানি এসে গেল। আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত না মামুনি। শুধু দেখবে মা, তাতেই বিয়ে হবে না। আসলে ছেলে তোমাকে খুব পছন্দ, তাই পরিবার নিয়ে আসছে। আমাকে কিভাবে পছন্দ হয়? আমি তো তাকে চিনিও না মামুনি। তোমাকে হয়তো কোথাও দেখেছে তাই। অনিমা এবার কেঁদে দিল। অনিমার হক চুকিয়ে গেল। কি হয়েছে? আমি বিয়ে করব না মামুনি। অনুপমা এক মহা বিপদে পড়ল। কিন্তু এখন অনিমা না গেলে যে তাদের বাড়ির সম্মান থাকবে না, তাই বলল। আচ্ছা, করতে হবে না, শুধু তাদের সামনে যাবে তুমি। তোমার বাবার সম্মান জড়িত মা। পাত্রপক্ষের সামনে অনিমা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। খুব নার্ভাস হয়ে আছে। মাহিরের কাছে ছুটে যেতে মন চাচ্ছে, আবার মস্তিষ্ক বাধা দিচ্ছে। ও একটা ঠকবাজ ছেলে, ওর কাছে যাবে না সে। চোখে পানি এসে ভর করলো। হাতের আঙ্গুলে অন্য হাতের নখ দিয়ে বারবার আঁচড় কাটছে। কোনো ছেলের সামনে এভাবে বসার অভিজ্ঞতা নেই। মীরাটাও নেই তাকে সাহস দেওয়ার জন্য। তাহলে ভরসা করে একটু তার হাত ধরে রাখতো, বলতো, এত টেনশন করিস না, ওই ছেলের চোখ উপড়ে ফেলবো তোর দিকে তাকালে। কিন্তু হায়, সেই মীরাও এখন নেই। বিপদের সময় কাউকেই পাওয়া যায় না। পাত্রের মা হঠাৎ প্রশ্ন করল। মা, তোমার নাম কি? অনিমা মনে মনে বলল, কেন? নাম জেনে তারপর আসেননি? কিন্তু মুখের কথা মুখেই রয়ে গেল, আর মুখ দিয়ে বের হলো, জি, অনিম শেখ। বাহ, খুব সুন্দর নাম। মাসুমা বেগম বলে উঠলেন। আমার মনে হয় ওদের একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত। অনুপমা ধরে অনিমাকে তার রুমে নিয়ে গেল। পাত্রকেও বলল সাথে আসতে। ওদেরকে রুমে ঢুকিয়ে অনুপমা দরজাটাকে হালকা চেপে চলে গেল। দুজনে দুদিকে বসে আছে। অনিমা একবারের জন্য মাথা তুলে তাকায়নি, দেখলো না কে আছে তার পাশে। এবার ছেলেটা নিজেই আগ বাড়িয়ে বলল, হাই, আমি অভি শিকদার। আসসালামু আলাইকুম। ওহ, ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? আগেই শুনে নিয়েছেন, অনিমা আমার নাম। ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা। আসলে কালকে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তোমাকে দেখেছিলাম। তারপর তোমাকে ফলো করে বাসার ঠিকানা নিয়ে আজকে মাকে নিয়ে আসি। যদিও তোমার বাবাকে এক দুঃসম্পর্কের আত্মীয় জানিয়েছি। কোনো মেয়ের পিছনে ব্যাড ম্যানার্স। অভি মুস্কি হেসে উত্তর দিল, মেয়েকে যদি জীবনসঙ্গী করার জন্য পিছু নেওয়া হয়, সেটা আর হয়তো ব্যাড ম্যানার্স হয় না। অনিমা এবার বেজায় বিরক্ত হলো। ছেলেটা উঠে বলল, আচ্ছা, আজকে তাহলে আসি।
পরে কথা হবে। অনিমা ভাবল। পরে কেন? কোনোদিনও হবে না। আমি আপনাকে বিয়েই করব না, কোনোদিনও করব না। অভি আবার বলল। কিছু বলছো না যে? অনিমা আবার মনে মনে বলল। কত বড় নির্লজ্জ ছেলে, প্রথমবার দেখাতেই তুমি করে বলে। মনের কথা বলার আর সাহস পায় না, মুখেই বলে। না, কি বলবো আর, আমি আপনার যা মন চাই করুন। অভি কিছু না বলেই চলে গেল। অনিমা হাঁপ ছেড়ে বাঁচল, দৌড়ে গিয়ে দরজা আটকে দিল। তার চোখের কান্না কোনোভাবেই থামছে না, বালিশে মুখ চেপে কাঁদছে। আমি বিয়ে করব না, না না না, আমি বিয়ে করব না। আমি মাহিরকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি আপনাকে ভালোবাসি মাহি। আপনি কেন বুঝলেন না? কেন ঠকালেন আমায় মাহি? কেন? আমি মামুনিকে বলে দেব আমি অভিকে বিয়ে করব না। আমি আপনাকে ভালোবাসি মাহি। আমাকে এখান থেকে নিয়ে যান মাহি, প্লিজ নিয়ে যান মাহি। কিন্তু অনিমার বলা একটা শব্দ মাহিরের কান অবধি পৌঁছায় না। অনিমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। তার ফোন যে বেজে চলছে সেদিকে তার খেয়ালই নেই। কিছুক্ষণ পর হঠাৎ ফোনটা ধরলো, দেখলো মীরার কল। রিসিভ করতেই মীরার গলা। কোথায় ছিলি তুই? এতবার করে কল দিলাম, কোনো রেসপন্স নেই। মীরা, কি হয়েছে অনি? তুই কাছিস কেন? আমার বিয়ে ঠিক করেছি মীরা। আজকে দেখতে আসলো, হয়তো পছন্দ হয়ে যাবে। আমি কি করবো এখন বল? আচ্ছা, তুই কাছিস কেন? বিয়ে করবি না এই জন্য, নাকি অন্য কোনো কারণ? না, আর কোনো কারণ নেই। লুকাচ্ছিস তুই? মাহিরের জন্য কাছিস তুই? না, আমি ওনার জন্য কাঁদি না। ওনার জন্য কেন কাঁদবো? উনি আমাকে মাসের পর মাস ঠকিয়েছে। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আমি জানি না। রাখ, তুই আর ফোন করবি না। আমার উপর কেন শুধু শুধু রাগ করছিস? না, আমি কারো প্রতি কোনো রাগ নেই। রাখছি আমি, বাই। আচ্ছা শোন, ছেলেটার নাম কি? অভিষেকদার। অনিমা আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিল। আবার তার কান্নায় মনোযোগ দিল। সারাদিনে রুম থেকে আর বের হয়নি, আর না কারোর সাথে কথা বলেছে। অনুপমা মাসুমা বেগম কয়েকবার ডেকে গেছেন, কিন্তু তাদের ডাকে একবারও দরজা খোলেনি। তারাও হতাশ হয়ে ফিরে গিয়েছে। রাত 10টায় আকাশ বাসায় আসে। সারাদিনের ব্যস্ততায় আজকের কিছুই জানতো না সে, কিন্তু শুনেই তার মা বাবা আর মামুনের ওপর মেজাজ গরম হলো। তাকে না জানিয়ে কেন তার বোনকে নিয়ে এরা এত বড় সার্কাস করলো। সবাইকে বকাঝকাও দিল, কিন্তু তাতে বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না কারো মধ্যে। উল্টো মাসুমা বেগম তার ওপর চড়াও হলো। আকাশ তাদের সাথে না পেরে রুমে চলে গেল। আজকে তার মামুনিকেও অচেনা লাগছে। যে মামুনি অনিমার মনের কথা পড়তে পারত, সেই কিনা অনিমাকে এখন বুঝলো না। আকাশ কিছুতেই এটা মানতে পারছে না। সে জানে অনিমার দরজা বন্ধ করে থাকার কারণ হলো বিয়েতে মত নেই, আর মাহিরের জন্যই তা। এখন ইচ্ছে করছে গিয়ে মাহিরের মাথা ফাটিয়ে দিতে, কিন্তু এখন সেটাও পারছে না। কোথায় তুমি? আরে রে, কে ফোন করলো আমায়? থাপ্পড় মেরে তোমার ন্যাকামি ছুটিয়ে দিব। তুমি জানো তোমার জন্য আমার পাখিটা কষ্ট পাচ্ছে। ওর কিছু হয়ে গেলে আমি তোমাকে খুন করব মাহির তালুকদার। মাহির এবার হাসি খুশি মুড থেকে সিরিয়াস হয়ে গেল। গম্ভীর গলায় বলল, কি হয়েছে অনির? কে কি করেছে? যা করার সে তো আপনি করেছেন মাহির তালুকদার। আপনার জন্য মেয়েটা গুমড়ে মরছে, না পারছে কাউকে বলতে, আর না পারছে সহ্য করতে। প্লিজ স্টপ দিস ফাকিং ইমোশনাল ড্রামা। কি হয়েছে সত্যি সত্যি বল। অনেক বিয়ে ঠিক করেছে, মেয়েটা সারাদিন কেঁদে মরেছে। কেন কাঁদছে তা জিজ্ঞেস করলেও বলছে না, কিন্তু আমি তো জানি ও আপনার জন্য কাঁদছে। মেয়েটাকে আপনি একটু একটু করে মেরে ফেলেছে। কি দরকার ছিল ওর সাথে এত নাটক করার? ও কতটা সেনসিটিভ তা আপনি বুঝতে পারেননি? বলুন পারেননি? তারপরও কত সুন্দর অভিনয় চালিয়ে গেলেন। আবারও প্রমাণিত আপনাদের বাড়ির পুরুষরা শুধু ছলনাই করতে পারে, তাদের মধ্যে কোনো ইমোশন নেই। একটা জানোয়ারি পরিণত হয়েছেন আপনারা। মাহিরের গম্ভীর ধমকে মীরা দমে যায়, কিন্তু তার রাগ একটুও কমে না। রাগে ফোন কেটে দিল। মাহিরের মাথায় যেন কাজ করছে না এখন। কি করবে নিজেও বুঝতে পারছে না। ঠিক যে কার ওপর রাগটা দেখাবে তাই ভেবে উঠতে পারছে না। সামনে থাকা ড্রেসিং টেবিলকে হাত দিয়ে এক পাঞ্চ মেরে ভেঙে দিল। হাত দিয়ে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। পুরো ঘর এলোমেলো করে দিচ্ছে। সামনে যা পাচ্ছে তাই ভেঙে ফেলছে, আর বলছে, অনি শুধু আমার কাছ থেকে যে কেড়ে নিতে যাবে, তোর জীবন নিয়ে নেব আমি। মাহিরের অনেকটা উন্মাদের মতো হয়ে গিয়েছে। তার মা মাইমুনা খানম বারবার থামতে বলছেন, কিন্তু সে কথা তার কানে যাচ্ছে না। দিক হারিয়ে পাগলের মতো করছে। মাইমুনা খানম মাহিরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল।
মাহিরের ঘাড়ের এক একটা রগগুলো ফুলে ফেপে উঠেছে। মাইমুনা খানম অনেক কষ্টে তাকে সামলালো। মা, আমার অনেক এনে দাও। ওকে আমি কারো হতে দেবো না। ও কারো কাছে ভালো থাকবে না মা। মা, ওর অনেকে চাই। মাহিরের অবস্থা দেখে মাইমুনা খানম চোখ দিয়ে পানি বের হতে লাগলো। কোনো কিছুর জন্য তার ছেলে এতটা ডেসপারেট কখনো হয়নি। মাহির গুটিসুটি দিয়ে মায়ের কোলে হুঁশ হারালো। হাত দিয়ে রক্ত পড়ছে, সেদিকে কোনো খেয়াল নেই মাহিরের। মাইমুনা খানম ডাক্তারকে ফোন করে তাড়াতাড়ি আসতে বললেন, আর মাহিরের বাবাকেও আসতে বললেন। প্রায় 1 ঘন্টা পর মাহিরের হুঁশ ফিরল। মাইমুনা খানম ছেলের শিউরে বসে কেঁদে অস্থির হয়ে আছে। সবাই কত কিছু জিজ্ঞেস করলো, কিন্তু মাহির একটা উত্তরও দিল না। সবার কথা উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাবা মায়ের কোনো বারণই সে শুনল না। উদ্দেশ্য তার অনিমার বাড়ি। নিশুতি রাত হালকা কুয়াশায় আচ্ছাদন করেছে পরিবেশটা। এই রাতগুলো সাক্ষী হয় এক একজন ব্যর্থ প্রেমিক প্রেমিকার অশ্রুভরা আখিতে বলা প্রতিটি কথায়। তাদের কথাগুলো থাকে একান্ত ব্যক্তিগত, কাকপক্ষীও তার খবর জানতে পারে না। তারপর আবার শুরু হয় নতুন করে সূচনার গল্প, জানার অপেক্ষা, এবং শেষ অবধি তার ব্যর্থ উপসংহার জেনে মলিন মুখে আবারও নতুন প্রণয়ের সূচনা জানার অপেক্ষা। প্রকৃতি তাহার কন্যাকে একটাই উপদেশ, এই মনুষ্য প্রজাতির মতো কখনো নিজেকে কারো কাছে দুর্বল দেখাবে না। সবসময় নিজের শিরদাঁড়া খাড়া করে চলবে, সিংহের মতো গর্জন দিয়ে নিজের উপস্থিতি জানাবে। প্রকৃতির কিশোরী কন্যার কি আর মায়ের কথা মগজে ঢোকে? সে ফেলফেল করে তাকিয়ে পৃথিবীকে শীতের আদরে মুড়িয়ে রেখেছে। কিন্তু তার মানব সন্তানের মধ্যে যে কিছু শীতে প্রকাপে মৃত্যুর দুয়ারে আছে, তা কিশোরী প্রকৃতি কন্যার হৃদয় নাড়া দিলেও তার মায়ের মধ্যে তার কোনো উদ্বেগ দেখা দিল না। সে শুধু জানিয়ে দিচ্ছে তার আসার খবর। অনিমার কান্না এখনও থামেনি। বাসার সবাই ঘুমিয়ে গিয়েছে। তাকে 1000 বার বলার পরেও সে দরজা এক মুহূর্তের জন্য দরজা খোলেনি। আজকে বাসার সবার প্রতি তার ভীষণ অভিমান হয়েছে। আকাশ কয়েকবার ধাক্কা দিল, কিন্তু তাতেও লাভ হলো না। চুপ থেকে বুঝলো সে জেগে নেই। অগত্যা আকাশ চলে গেল তার ঘরে। অনিমা বারান্দায় গিয়ে দাঁড়ালো। চোখের জল অনেক আগেই শুকিয়ে গিয়েছে, শুধু মনটা ভার হয়ে আছে। শীত তার গায়ে লাগছে না। মনের কষ্টের কাছে শরীরের কষ্ট কিছুই না। পাতলা একটা শাল গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মাহির তার সামনে লাফ দিয়ে চলে আসলো। অনিমা মাহিরকে দেখে খুব একটা খুশি হলো বলে মনে হলো না। তাকে ইগনোর করে চলে যেতে নিলে মাহির তার হাতটা ধরে নিজের কাছে এনে জড়িয়ে ধরে বলে, চেহারার এই অবস্থা কেন? সারাদিনে কেঁদেছ? এমন করলে অসুস্থ হয়ে যাবে জান। কেন এসেছেন আপনি? চলে যান বলছি। এবার কিন্তু সত্যি সত্যি চিৎকার করবো। দাও বলছি। অনিমার এবার চোখে পানি চলে আসলো। তা দেখে মাহির বলল, এই এই কাঁদবে না বলে দিলাম। কিন্তু তার হেসকি থামার নাম নেই। মাহির এবার অনিমাকে দেয়ালের দিকে টেনে তার ঠোঁট দুটো নিজের মুখে পুরে নিল। অনিমা তাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারল না। মাহির তার সময় মতোই অনিমাকে ছাড়ল। মুখটাকে দুহাতে নিয়ে কঠিন গলায় বলল, ওই ছেলের সামনে শাড়ি পরে গেছিলে তাই না? তোর রূপ দিয়ে মুগ্ধ করেছে চোখে। তোরা তো সাহস কোত্থেকে আসে? আজকে থেকে তোর জন্য সব শাড়ি হারাম, শুধু আমার সামনে পড়বে। আর কখনো কাউকে নিজের রূপে মোহিত করবি তো আমার আসল রূপ দেখবি। আমি চাইনি পড়তে, কিন্তু আম্মুর জন্য পড়তে হলো। মাহির অনিমাকে ছেড়ে দিয়ে দেওয়ালে সশব্দে জোরে একটা ঘুষি দিল। অনিমা আঁতকে উঠে বলল, মায়ের হাত দিয়ে রক্ত পড়ছে। পড়ুক, তাতে তোমার কি? তুমি তো ছেলের সাথে বিয়ে করে নেবে তাই না? তাহলে আমার কথা ভাবছো কেন? অনিমার এবার বেজায় রাগ উঠল, বলল, অবশ্যই করবো। অভি তো আপনার মতো ঠকবাজ না। এক দেখাতেই বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। হোক, সে আমার কোনো সম্মান দেখায়নি, শুধু আমার শরীরের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু তাতে কি? সে তো আমায় ঠকায়নি। আপনার মতো ছল চাতুরি তো আর করেনি। মাহির আর সহ্য করতে পারল না। গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে দিল এক চড়। অনিমা নিজের ভর সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। ঠোঁটের কোণাটা একটু কেটে রক্ত বের হলো। সেখানেই বসেই চোখের পানি ঝাড়ল। মাহির এবার হাত দিয়ে টেনে ওকে দাঁড় করালো। বাহু ঝাঁকিয়ে বলল, বল, ও কি করেছে বল। কেন ওর সামনে শান্ত ভদ্র হয়েছিলে? কই, আমার সাথে কথা বলার সময় তো সবসময় ঝগড়া করতে এক পায়ে দাঁড়িয়ে থাকিস। অভি অভি অভি, ওই ছেলের নাম আবার এই মুখে শুনলে সারা জীবনের জন্য কথা বলা বন্ধ করে দেব। এবার মাহিরের চোখেও অশ্রু এসে ধরা দিল। অনিমাকে দেওয়া আঘাতে সে হয়তো
অনিমার থেকেও বেশি কষ্ট পেয়েছে। অনিমাকে বুকে জড়িয়ে নিল। আমি সরি জান, আমি কি করব? আমার মাথা করছে না। প্লিজ লক্ষ্মীটি, রাগ করো না। প্লিজ আপনি চলে যান এখান থেকে মাহির। এতক্ষণ মাথাটা ঠান্ডা করলেও আবার রাগটা মাথার চাড়া দিয়ে উঠল। কেন? আমি গেলে কি অভির সাথে কথা বলে শুরু করবে? এমন চিৎকারে অনিমা ভয় পেয়ে গেল। খুব শখ না আমার সামনে অন্যের বউ সেজে থাকবে? তাকে তো সব অধিকার দিবে, সেটা তো আমি হতে দেব না। তোকে আর তোর ওই অভিকে দুজনকে আমি উপরে পাঠিয়ে দেব। তারপর অনিমার ঠোঁটে প্রগাঢ় এক কিস দিয়ে বলে, এই তো আমি স্ট্যাম্প দিয়ে দিলাম। এবার থেকে কাউকে বিয়ে করতে গেলেও তোর নিজের গিল্টি ফিল হবে। অনিমা কান্নারত অবস্থায় বলে, আপনি একটা অমানুষ মাহির, অমানুষ আপনি। হ্যাঁ, আমি অমানুষ। কি করবি তুই? ওই ছেলেকে বিয়ে করবি? বললাম না জানে মেরে দেব। অনিমাকে ছেড়ে দিয়ে দুজনে দুদিকে ঘুরে রইল। অনিমার চোখের পানি থামছে না, ক্রমশ কান্নার বেগ বাড়তে লাগলো। মাহিরেরও চোখে পানি, কিন্তু অনিমাকে তা দেখাতে চায় না। বৃদ্ধা আঙ্গুল দিয়ে তার মুছে দিল। মাহিরের থেকে দূরত্ব অনিমার সহ্য হচ্ছে না। সে গিয়ে মাহিরকে পেছন থেকে জড়িয়ে ধরল, বলল, আপনি তো আমায় ভালোবাসেন না মাহির, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি। আমি জানি আমাকে অভির সাথে বিয়ে দেবে, কিন্তু আমি যে আপনাকে ছাড়া আর কারোর সাথে সুখী থাকবো না। আপনি কেন আমার সাথে এমন করলেন মাহির? আমি নিজেকে কিছুতেই মানাতে পারছি না। আমি এমন একজনকে ভালোবাসতাম, সে কিনা আমার দুঃখের কারণ হলো। অনিমার কান্নার বেগ বাড়তে লাগলো। চোখের পানিতে মাহিরের শার্ট ভিজে যাচ্ছে, কিন্তু মাহির কিছু বলল না। চুপচাপ অনিমার ভাঙ্গা ভাঙ্গা শব্দগুলো শুনতে লাগলো। তারপর অনিমার হাতটা নিজের হাতে থেকে ছাড়িয়ে নিল। কিছু না বলে ওখান থেকে চলে গেল। অনিমা তার উত্তরের আশায় ছিল, কিন্তু তা আর পায়নি। সে মেঝেতে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। এতক্ষণ সব কিছু একজোড়া চোখ দেখে নিল। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল সে। তারপর সেখান থেকে চলে গেল। রাস্তায় এলোমেলো হাঁটছে মাহির। উস্কো খুস্কো চুল, লাল লাল চোখগুলো, ফোলা ফোলা ঠোঁট, এলোমেলো শার্ট, একটুও তাকে এই বেশে মানাচ্ছে না। গোছানো ছেলেটা একেবারে অগোছালো হয়ে গিয়েছে। ঠোঁটের ফাঁকে রয়েছে একটা সিগারেট। হঠাৎ করে নাকের ওপর এক ঘুষি পড়তেই ছিটকে একটু দূরে চলে গেল। রাগ লাগলো এ সময় তাকে ডিস্টার্ব করার জন্য। তাকিয়ে দেখলো আকাশ দাঁড়িয়ে। ধুর শালা। মুখ সামলে কথা বল মাহির। আমি তোকে বলেছিলাম আমার অনির থেকে দূরে থাকতে, কিন্তু তুই ওর বেডরুমে পৌঁছে গেলি। লজ্জা করো না? বড় ভাই হয়ে বোন আর তার জামাই রোমান্স দেখিস? আকাশ আরও এক ঘা দিল। মাহির বিরক্ত হয়ে বলল, তোরা দুই ভাই বোনই এমন, মারামারি ছাড়া কিছু পারিস না? না পারি না, তোর মতো ঠকাতে পারি না আমি। মাহির হাত সামনে ধরে বলল। ওঠা আগে। আকাশ বিরক্তি নিয়ে হাত টেনে উঠল। কি অবস্থা করেছিস নিজের? সব তোর বোনের জন্য। ওর সাহস হয় কি করে? ও অন্য ছেলের সাথে এক রুমে থাকে। শাড়ি পরে কেন ওকে যেতে হলো? তোদের বাড়ির লোকগুলো এমন কেন? তুই জানিস ও ছেলে কেমন লালসা নিয়ে ওর দিকে তাকিয়েছে? আমার তো মন চাচ্ছে ওকে শেষ করতে। আকাশ এক দীর্ঘশ্বাস নিয়ে চুপ করে থাকলো। দুজনে আবার রাস্তায় বসে পড়ল। আকাশ এক সিগারেট ধরালেই মাহির সেটা কেড়ে নেয়। আকাশ বিরক্ত হয়ে আবার একটা জ্বালালো। তোর চাচু দেশে কবে আসবে? জানি না আমি। সে না আসলে কিভাবে হবে? সব প্ল্যান ফ্লপ হয়ে যাবে। তার উপর তোদের উল্টো ঝামেলা। তাড়াতাড়ি আসতে বল, সব কিছু ক্লিয়ার করা দরকার। ছোট মার চাচ্ছ দুজনে এত বছর কষ্ট পেল, আর আমরা কিছুই করতে পারলাম না। আবার যদি অনিমার বিয়ে করে না, তাহলে আমি সব উল্টে পাল্টে দেব। রিল্যাক্স, ভাবতে দে। ততদিনে তোর বাবা মা অনিমার বিয়ে দেখ।